আমরা লং কেস হিসেবে দেই না, হ্যাঁ, কিন্তু ক্রনিক কোলিসিস্টাইটিস ফ্রিকোয়েন্টলি থাকে, এটা খুব ভালোভাবে পড়তে হবে। হ্যাঁ, তো ক্রনিক কোলিসিস্টাইটিস লং কেস দিলেও অনেক সময় স্যাররা ওই লং কেস থেকেই অ্যাকিউট কোলিসিস্টাইটিস সম্বন্ধে জিজ্ঞাসা করে। এই কারণে দুটো একসাথে পড়ে ফেলা হলো ভালো। তো যেটা এই যে একটা লং কেস যদি এরকম আমরা দেই, হ্যাঁ, তো এই পেশেন্টটা যখন কেউ প্রেজেন্ট করে বা এক্সামিনার যখন তোমাদের কাছে আসে, কিভাবে শুরু করে পরীক্ষাটা, এটা ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, দুভাবে স্যাররা স্টার্ট করে। একটা হলো যে তোমাকে বলতে পারে প্রেজেন্ট ইওর কেস, অথবা তোমাকে বলতে পারে যে হোয়াট ইজ ইওর ডায়াগনোসিস। তো প্রেজেন্ট ইওর কেস যদি বলে তাহলে ইউজুয়ালি তোমরা কিভাবে শুরু করবে? হ্যাঁ, একদম particulars of the patient, history of present illness, হ্যাঁ, chief complaint, present illness, past illness, এইভাবে না। তোমরা জাস্ট salient ফিচার যেটা আছে এটা দিয়ে আগে শুরু করবে। ঠিক আছে, এটা দিয়ে শুরু করলেই স্যাররা ওই পুরো এত তো শোনার সময় থাকে না, তো দেখা যায় যে শুধুমাত্র ওইটা দিয়ে স্টার্ট করলেই এই একটা দুইটা লাইন বা তিনটা চারটা লাইন বলার পরেই স্যাররা তখন তোমাকে জিজ্ঞাসা করবে যে আচ্ছা বলো তাহলে তোমার ডায়াগনোসিস কি, এইভাবে বলতে পারে। আর আরেকটা হলো যে হয়তো হাতে সময় কম আছে, স্যার বললো যে হোয়াট ইজ ইওর ডায়াগনোসিস। হোয়াট ইজ ইওর ডায়াগনোসিস যখন বলবে, যেহেতু তোমার কাছে ইনভেস্টিগেশন রিপোর্টস গুলো নাই, হ্যাঁ, তো তুমি কখনোই তখন কনফার্মেটরি ডায়াগনোসিস বলবা না। তুমি শুধুমাত্র বলবা যে স্যার মাই প্রফেশনাল ডায়াগনোসিস ইজ ক্রনিক কোলিসিস্টাইটিস। ঠিক আছে, কনফার্মেটরি ডায়াগনোসিস তুমি বলতে পারবা না, তার কারণ তোমার কাছে ইনভেস্টিগেশন গুলা বা ইনভেস্টিগেশন রিপোর্টস গুলো তোমার কাছে নাই। তো সেই জন্য তুমি বলবা যে মাই প্রফেশনাল ডায়াগনোসিস ইজ ক্রনিক কোলিসিস্টাইটিস। ঠিক আছে, ডিউ টু কোলিসিস্টাইটিস অথবা ক্রনিক ক্যালকুলাস কোলিসিস্টাইটিস, যে কোনোটাই হতে পারে। হ্যাঁ, কনফার্মেটরি ডায়াগনোসিস বলা যাবে না। হ্যাঁ, তো এইভাবে পরীক্ষা শুরু হয়। শুরু হওয়ার পরে যখন তুমি ডায়াগনোসিসটা বললে বা যখন তুমি স্যালিয়েন্ট ফিচার দিয়ে শুরু করলে, তখন যদি স্যালিয়েন্ট ফিচার দিয়ে শুরু হয় তাহলে তোমাকে এক্সামিনেশন ফাইন্ডিংস গুলো দেখাতে বলবে যে হিস্ট্রি কি আছে আর এক্সামিনেশন ফাইন্ডিংস কি আছে। ঠিক আছে, তো ইউজুয়াল বা ন্যাচারাল হিস্ট্রি অফ কোলিলিথিয়াসিস কি এটা আগে জানতে হবে খুব ভালো মতো। ঠিক আছে, যে কিভাবে পেশেন্ট তোমার কাছে প্রেজেন্ট করতে পারে, কি কিভাবে পেশেন্ট তোমার কাছে প্রেজেন্ট করতে পারে। তো এই হিস্ট্রিটা খুব ভালো মতো জানতে হবে। যেমন পেশেন্ট সাধারণত কি বলে যে পেশেন্ট একটা হিস্ট্রি দেয় রিকারেন্ট আপার অ্যাবডোমিনাল পেইন, আইদার আপার মিড অ্যাবডোমিনাল পেইন অথবা রাইট আপার অ্যাবডোমিনাল পেইন, এন্ড ইট শুড বি রিকারেন্ট। ঠিক আছে, তো রিকারেন্ট হলে তখন তুমি বলতে পারবা যে ক্রনিক কোলিসিস্টাইটিস। ঠিক আছে, তো এর সাথে কি থাকে, এর সাথে ন্যাচারালি যা যা থাকে, ডিসপেপসিয়া থাকতে পারে, তারপর নসিয়া থাকতে পারে, ভমিটিং থাকতে পারে, হ্যাঁ, ফ্ল্যাটুলেন্স থাকতে পারে, এগুলো থাকতে পারে, এগুলো অ্যাসোসিয়েটেড প্রবলেম নিয়ে আসতে পারে। এটা গেল একটা গ্রুপ। আরেকটা গ্রুপ তোমার কাছে আসতে পারে অ্যাবসলিউটলি অ্যাসিম্পটোমেটিক অবস্থায়। হ্যাঁ, তার মানে তার কোনো ওরকম সিমটম নাই, হয়তো ওকেশনাল আফটার টেকিং এ ফ্যাটি ফুড, সাম সর্ট অফ ইনডাইজেশন, হ্যাঁ, some sort of symptoms of peptic ulcer disease, এগুলো নিয়ে পেশেন্ট তোমার কাছে আসতে পারে। তার কাছে কোনো হয়তো কোনো সময় তার অ্যাকিউট কোনো এপিসোড কোনো সময় হয় নাই, সিমটমলেস থাকতে পারে, অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে, অলমোস্ট 80% কেস। তো এই কারণে অনেক সময় দেখা যায় যে আমরা কোনো সার্ভিলেন্স আল্ট্রাসোনোগ্রাম করতে গিয়ে হয়তো অন্য কোনো ডিজিজ কন্ডিশন আছে, সেটা পরীক্ষা নিরীক্ষা বা ইনভেস্টিগেশন করতে গিয়ে, আল্ট্রাসোনোগ্রাম করতে গিয়ে উই গট গলব্লাডার স্টোন। এই গ্রুপ কিন্তু অনেক, হ্যাঁ, অলমোস্ট 80% কেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে। তো তারা ওই দেখা যাবে যে পেপটিক আলসার ডিজিজ যে যেরকম সমস্যা হয়, যেরকম সিমটমস থাকে, ওরকম সিমটম নিয়ে তোমার কাছে প্রেজেন্ট করতে পারে। তো সিমটম গুলা সম্বন্ধে ভালোভাবে জানতে হবে। ঠিক আছে, এরপরে যেটা যে জেনারেল এক্সামিনেশনে ইউজুয়ালি আমরা ক্রনিক কোলিসিস্টাইটিস এর কেসে তেমন কিছুই পাই না। হ্যাঁ, একদম মানে ওরকম সিগনিফিকেন্ট কোনো ফাইন্ডিংস থাকে না। যা আবার তোমার যখন তুমি পালপেশন করবা, অ্যাবডোমেন এক্সামিনেশন যখন করবা,
তখনও তেমন কোনো ফাইন্ডিংস থাকে না, জাস্ট মাইল্ড আপার অ্যাবডোমিনাল টেন্ডারনেস, whether in the right hypochondriac region or in the epigastric region, mild টেন্ডারনেস থাকে। এই এটা ছাড়া আদারওয়াইজ আর তেমন কোনো সাইন পাওয়া যায় না, মানে ইনসিগনিফিকেন্ট। এই কারণে যখন তোমাকে এক্সামিনেশন করতে বলবে তখন তোমাকে স্যাররা তো জিজ্ঞাসা বলবে যে আচ্ছা তুমি দেখাও তো মার্ফিস সাইন কোথায় দেখে, বা হোয়াট ইজ মার্ফিস সাইন, কোন ক্ষেত্রে মার্ফিস সাইন পজিটিভ হয়, তখন দেখা যায় যে কোশ্চেন চলে যায় অ্যাকিউট কোলেসিস্টাইটিসের দিকে। এই জন্য এই দুইটা জিনিস সাথে সাথে খুব সুন্দর করে পড়া থাকতে হবে। যে ক্রনিক কোলেসিস্টাইটিস বললো দেখে যে শুধু ক্রনিক কোলেসিস্টাইটিসের কোশ্চেনই তোমাকে জিজ্ঞাসা করবে, নট নেসেসারি। অ্যাকিউট কোলেসিস্টাইটিসের কোশ্চেনও তোমাকে জিজ্ঞাসা করতে পারে। তো এই জন্য যেটা যে ইউ হ্যাভ টু বি ভেরি কশাস when you present your case। তাহলে এইভাবে তোমাকে এক্সামিনেশনে নিয়ে যাবে। তো যখন নিয়ে যাবে তোমাকে কয়েকটা জিনিস খুব ভালো মতো খেয়াল রাখতে হবে। 1 নাম্বার, তোমাকে বলতে পারে show me anemia, show me where you will find jaundice, হ্যাঁ। তারপরে বলবে what is Murphy's sign, বা where we can get the Murphy's sign, তোমাকে লোকেট করতে বলবে, দেখাতে বলবে। কিভাবে তুমি দেখাবে, এই জায়গাটা কিভাবে তুমি বের করবে, যে উই শো যে মার্ফিস সাইনটা আমরা এক্স্যাক্টলি কোন জায়গাটায় দেখি। তো ইউজুয়ালি উই palpate with our finger, thumb, mainly the left thumb, against tip of the 9 costal cartilage. That is against, not over. Against বলতে just tip of the 9 costal cartilage এর অপোজিটেই, হ্যাঁ, নট ওভার দ্য রাইট কোস্টাল কার্টিলেজ। অনেকে ওভার দ্য রাইট কোস্টাল কার্টিলেজে প্রেস করে, ঠিক আছে, এটা রং। এগেইনস্ট দ্য অপোজিট দ্য টিপ অফ দ্য 9 কোস্টাল কার্টিলেজ, ঠিক আছে। ওখানটাতে লেফট থাম্ব দিয়ে আস্তে করে প্রেস করতে বলতে হবে এবং পেশেন্টকে বলতে হবে টেক ব্রিথ, ডিপ ইন্সপিরেশন এন্ড এক্সপিরেশন। তো যখন পেশেন্ট ইন্সপিরেশন নিবে তখন কি হবে, ইউ উইল ফিল পেইন। কেন, ব্যথাটা কেন হয়, তখন জিজ্ঞাসা করবে যে এই যে ডিপ ইন্সপিরেশনের সময় পেশেন্ট ব্যথা পাচ্ছে, কেন পাচ্ছে? এটা পায় কারণ the tip of the fundus of the inflamed gallbladder hits your thumb, হ্যাঁ, এই কারণে পেশেন্ট ব্যথা পায়। তো এবং ব্যথা পেলে কি হয়, বুঝবে কিভাবে যে পেশেন্ট অনেক ব্যথা পাচ্ছে? এটা বুঝতে হলে তোমাকে ইউ হ্যাভ টু লুক টুয়ার্ডস হিজ ফেস, ফেসের দিকে তাকাতে হবে। দেখবা যে পেশেন্ট ফেসের দিকে তাকালে দেখবা যে পেশেন্ট একটা সাডেন ক্যাচ অফ ব্রেথ করতেছে এবং চোখ মুখ এর একটা ফেশিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ, ফিলিং অফ পেইন ওভার হিজ ফেস অর হিজ অর হার ফেস। ফেসের দিকে তাকাতে হবে, নট টুয়ার্ডস দ্য অ্যাবডোমেন। ফেসের দিকে তাকাতে হবে। তো ফেস will give the impression of tenderness, ঠিক আছে। তাহলে ফেসের দিকে তাকালে এটা দেখা যাবে যে সাডেন ক্যাচ অফ ব্রেথ হচ্ছে। দিস ইজ Murphy's sign positive which we get in case of acute cholecystitis. Then identify, how will you identify the tip of the 9 costal cartilage? You can identify it by crossing 2 lines, the transpyloric line and the midclavicular line. The transaction point will cross through the tip of the 9 costal cartilage. This way you can find the tip of the 9 costal cartilage and palpate and demonstrate how will you find the Murphy's sign. স্যার আমার একটা কোশ্চেন আছে। বলো। স্যার আমরা যখন এক্সামিনেশন করি তখন আমাদের যদি এটা মার্ফিস সাইনটা দেখাতে বলে, আমরা কি ডাইরেক্ট ওইখানে গিয়ে 9 কোস্টাল কার্টিলেজ হাত দিব নাকি দেখাবো যে আমরা দুইটা লাইন দেখতেছি, তারপর ওখানে গিয়ে অবশ্যই দেখাতে হবে। তোমাকে ডেমনস্ট্রেট করে দেখাতে হবে যে হাউ ইউ গেট দ্য টিপ অফ দ্য 9 কোস্টাল কার্টিলেজ, ঠিক আছে। তাহলে মিড ক্লাভিকুলার লাইনটাকে আগে তুমি দেখাবে হাত দিয়ে ওভার দ্য বডি,
and the transpyloric plan. It will be midway between the umbilicus and Ziphis sternum. ঠিক আছে? এখান দিয়ে একটা লাইন আগে তুমি রাফলি পেশেন্টের বডির উপর দিয়ে আঙ্গুল দিয়ে ড্র করবে। ঠিক আছে? মিড ক্লাভিকুলার লাইন এন্ড ট্রান্সপাইলোরিক লাইন, দ্য ট্রানজাকশন পয়েন্ট, এটা তুমি দেখাবে। হ্যাঁ, তাহলে ওনারা বুঝবে যে তুমি জানো যে কিভাবে এটাকে বের করতে হয়। তুমি ডিরেক্ট tip of the ninth costal cartilage over the body you cannot identify. Are you clear? জি স্যার, জি স্যার। ঠিক আছে, অবশ্যই দেখাতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে তোমাকে জিজ্ঞাসা করবে যে আচ্ছা মার্ফিস সাইন পজিটিভ পাওয়া গেল, তাহলে এটা ডায়াগনোসিস কে দেওয়া অ্যাকিউট কোলিসিস্টাইটিস। তো এখান থেকে আমরা যেটা করি দুইভাবে কোশ্চেন হয়, অ্যাকিউট কোলিসিস্টাইটিস রিলেটেড কোশ্চেনে চলে যায়, অথবা যদি এটা এই লাইনে না যায় তাহলে তোমাকে আবার ব্যাক করে ক্রনিক কোলিসিস্টাইটিসের এখানে নিয়ে আসবে। আচ্ছা, তখন যদি ক্রনিক কোলিসিস্টাইটিসের ক্ষেত্রে নিয়ে আসে সেখানে কি কি কোশ্চেন হতে পারে? তোমাকে বলতে পারে যে আচ্ছা তুমি যে বললে এটার ফরে কি কি পয়েন্টস আছে, হ্যাঁ ইন ফেভার কি কি পয়েন্টস আছে, তখন তুমি বলবে হিস্ট্রি পয়েন্টস, এক্সামিনেশন ফাইন্ডিংস এর পয়েন্টস, এবং তারপরে তুমি বলবে যে আই উইল টু কনফার্ম মাই ডায়াগনোসিস আই উইল সেন্ড সাম ইনভেস্টিগেশন। তখন তোমাকে বলবে, স্যার আবার কোশ্চেন করবে যে আচ্ছা কি কি ইনভেস্টিগেশন করা যায়, এভাবে একটা কোশ্চেন হতে পারে। অথবা বলতে পারে যে তুমি একটা পরীক্ষার কথা বলো যেটা দিয়ে ইউ ক্যান ডায়াগনোস ইউর কেস। তো যদি কি কি ইনভেস্টিগেশন বলে তাহলে ইউ হ্যাভ টু টেল যে I will send some routine investigation and I will do some specific investigation and some special investigation if required. আর যদি তোমাকে বলে যে একটা টেস্ট বলো যেটা দিয়ে ইউ ক্যান ডায়াগনোস ইউর কেস, তাহলে বলতে হবে আল্ট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন অর আল্ট্রাসোনোগ্রাম অফ হেপাটোবিলিয়ারি এন্ড প্যানক্রিয়াটিক সিস্টেম। আর যদি রুটিন আর যদি তোমাকে বলে যে ইনভেস্টিগেশন কি কি করবা, তাহলে তখন সেই ক্ষেত্রে ইউ হ্যাভ টু সে সাম রুটিন ইনভেস্টিগেশন এন্ড দেন সাম স্পেসিফিক ইনভেস্টিগেশন। ঠিক আছে, এন্ড রুটিন ইনভেস্টিগেশন আমরা ইউজুয়ালি দেই কোনগুলো, যেগুলো ধরো পেশেন্টের যদি কোমরবিডিটি থাকে, ডায়াবেটিস থাকে, হাইপারটেনশন থাকে, হ্যাঁ ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকে, এগুলোর জন্য যে রুটিন ইনভেস্টিগেশন গুলো করতে দিই সেই রুটিন ইনভেস্টিগেশন গুলো করতে দিতে হবে। আর স্পেসিফিকের মধ্যে we can do ultrasonogram whole abdomen, we can do ultrasonogram hepatobiliary and pancreatic system, we can do CT scan, we can do MRCP also. ঠিক আছে, but MRCP not in all case. If the patient presents to you with jaundice, যে সিমটম গুলো হয় ক্রনিক কোলিসিস্টাইটিসে তার সাথে যদি জন্ডিস থাকে তাহলে অনেক সময়, এবং আল্ট্রাসোনোগ্রাম যদি সাজেস্ট করে যে তার কমন বাইল ডাক্টে বা এক্সট্রাহেপাটিক biliary ট্রিতে কোনো ধরনের অবস্ট্রাকশন আছে, whether it is due to stone or tumor, তাহলে in that case আমাদের এমআরসিপি করতে হয় বিয়ন্ড বিসাইড আল্ট্রাসোনোগ্রাম। তাহলে এই টেস্ট গুলো তখন বলতে হবে। আর যদি বলে যে হাউ উইল ইউ ডায়াগনোস ইউর কেস, একটা টেস্ট বলো যেটা দিয়ে আমি ডায়াগনোসিস করতে পারবো, তাহলে সেটা ক্ষেত্রে তোমাকে বলতে হবে আল্ট্রাসোনোগ্রাম হোল অ্যাবডোমেন, হ্যাঁ, অথবা আল্ট্রাসোনোগ্রাম হেপাটোবিলিয়ারি সিস্টেম, অথবা এটা বলা যেতে পারে আল্ট্রাসোনোগ্রাম হোল অ্যাবডোমেন উইথ স্পেশাল অ্যাটেনশন টু হেপাটোবিলিয়ারি এন্ড প্যানক্রিয়াটিক সিস্টেম। তাহলে এই কটা জিনিস যদি আমরা বলে দেই আমাদের ইনভেস্টিগেশন অলমোস্ট শেষ। ঠিক আছে, এটা হয়ে যাওয়ার পরে তখন তোমাকে জিজ্ঞাসা করবে যে এটা পেশেন্টের কি ট্রিটমেন্ট দিবা। তো কি ট্রিটমেন্ট দিবা যখন বলবে তখন তোমাকে বলতে হবে যে স্যার দিস পেশেন্ট নিডস সার্জিক্যাল ইন্টারভেনশন অর অপারেটিভ ম্যানেজমেন্ট। তাহলে অপারেটিভ ম্যানেজমেন্ট তাহলে তুমি কি করবা, তখন তুমি আমাকে বলতে হবে যে স্যার কোলিসিস্টেক্টমি করতে হবে, টু কোলিসিস্টেক্টমি। তার মানে কোশ্চেন ইনভাইট করা, যে কোলিসিস্টেক্টমি বললে তখন তোমাকে নেক্সট কোশ্চেন করবে যে কিভাবে করবে, হাউ উইল ইউ ডু বা হাউ উইল ইউ পারফর্ম কোলিসিস্টেক্টমি। তখন বলবো স্যার প্রেফারেবলি ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি। তাহলে দেখো তুমি একটা জায়গার মধ্যেই থেকেই তুমি 3-4টা কোশ্চেন তুমি ড্র করতে পারলা, ইনভাইট করতে পারলা, এবং তোমার টাইমটাও চলে গেল। বেশি ক্রিটিক্যাল
কোশ্চেনের দিকে স্যাররা তাহলে যেতে পারবে না। হ্যাঁ, তো বলবো যে তাহলে তুমি কিভাবে করতে হবে, তো বললা যে প্রেফারেবলি ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি। তো তখন তোমাকে জিজ্ঞাসা করবে যে আর কি কিভাবে করা যায়, তাই না? এটা জিজ্ঞাসা করবে আর কি কিভাবে করা যায়, তখন তোমাকে জানতে হবে যে ওপেন কোলিসিস্টেক্টমি বলতে হবে। হ্যাঁ, তো এখন কি করা হয়, হোয়াট ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড, তখন তোমাকে বলতে হবে যে ইটস এ ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এটা বলতে হবে। তো এটা হলো তোমার বেসিক। যদি পরীক্ষা তোমার একদম নাইস এন্ড স্মুথ হয় তাহলে এইভাবে কোশ্চেন প্যাটার্ন গুলো চলতে থাকে। এই গেল একটা ওয়ে। আর একটা ওয়ে, যদি তোমাকে ওই যে যেটা প্রথমে বলেছিলাম যে যদি অ্যাকিউট কোলিসিস্টাইটিস এর মারফিস সাইন দেখাতে বলে, ওখান থেকে যদি তোমাকে অ্যাকিউট কোলিসিস্টাইটিস এর লাইনে নিয়ে যায়, তাহলে তোমার অ্যাকিউট কোলিসিস্টাইটিস সম্বন্ধে জিজ্ঞাসা করতে পারে। তো অ্যাকিউট কোলিসিস্টাইটিস সম্বন্ধে তোমাকে কি কি জিজ্ঞাসা করতে পারে, যে এই যে তুমি দেখলে মারফিস সাইন পজিটিভ, এই পেশেন্টটার আর কি কি ফাইন্ডিংস তুমি পেতে পারো। তো সেটা যদি বলে তাহলে তোমাকে বলতে হবে যে এই মারফিস সাইন পজিটিভ থাকতে পারে, পেশেন্ট মে বি জন্ডিস, পেশেন্টের জন্ডিসও থাকতে পারে। অনেক সময় অ্যাকিউট কোলিসিস্টাইটিসে মাইল্ড জন্ডিস থাকে, তো মাইল্ড জন্ডিস থাকতে পারে। তো যদি মাইল্ড জন্ডিস থাকে তাহলে আমরা কি বললাম, যে পেশেন্ট এই যে এই ধরনের পেশেন্ট যদি বিলিয়ারি কলিক নিয়ে আসে, অ্যাকিউট বিলিয়ারি কন্ডিশন নিয়ে আসে, এবং পেশেন্ট যদি জন্ডিস নিয়ে আসে, তাহলে অবশ্যই অবশ্যই আমরা অনেক সময় এমআরসিপি করে চেক করে দেখি বিয়ন্ড আলট্রাসোনোগ্রাম হোল অ্যাবডোমেন। ঠিক আছে, এবং এটার সাথে তখন আর একটা জিনিস ইম্পর্টেন্টলি অ্যাড হবে, সেটা হলো লিভার ফাংশন টেস্ট। ঠিক আছে, এবং যদি জন্ডিস থাকে তাহলে আরো একটা জিনিস তোমার অ্যাড হবে, যেটা হলো ইম্পর্টেন্ট কি বলতে হবে, সেটা হলো প্রথ্রম্বিন টাইম। তাহলে ওটা লিভার ফাংশন টেস্টেরই একটা পার্ট। তো লিভার ফাংশন টেস্ট বলার সাথে সাথে ওটার সাথে তোমাকে আলাদাভাবে প্রথ্রম্বিন টাইম বলার দরকার নাই। লিভার ফাংশন টেস্ট বলে ইট ইজ সাফিসিয়েন্ট। আর এটার সাথে তোমার হলো এমআরসিপি। তাহলে আলট্রাসোনোগ্রাম, এমআরসিপি এন্ড লিভার ফাংশন টেস্ট ইফ পেশেন্ট comes to you with acute cholecystitis with jaundice। ঠিক আছে, তাহলে এভাবে তোমাকে ওই লাইনে নিয়ে যেতে পারে। এরপরে তোমাকে কোশ্চেন করতে পারে যে অ্যাকিউট কোলিসিস্টাইটিস হলো, আচ্ছা এটা তো তুমি বলছো যে এটা ইজ ডিউ টু গলব্লাডার স্টোন। তো যখন তোমাকে এই কথা বলবো যে গলব্লাডার স্টোন আর কি হতে পারে, এটা কি স্টোন ছাড়া হতে পারে, তখন তোমাকে বলতে হবে যে জি স্যার ইট মে অকার উইদাউট স্টোন। তখন তোমাকে বলতে হবে যে তখন তাকে কি বলে। হ্যাঁ, the answer will be an acute acalculous cholecystitis। তখন তোমাকে বলতে পারে যে acute acalculous cholecystitis কাদের কাদের হয়, সেটার অ্যান্সার তোমাকে তখন দিতে হবে it may occur in case of diabetic patient, in case of post traumatic patient, in case of post burn patient, in case of immunocompromised patient, in case of patient কি বলে in case of prolonged starvation। এগুলো বিভিন্ন কারণে যে কোলিসিস্টাইটিসটা হতে পারে, প্রিডিসপোজ করতে পারে, সেটাকে বলা হয় অ্যাকিউট অ্যাকালকুলাস কোলিসিস্টাইটিস। এটা কোনো কথা বলে। ঠিক আছে, তা অ্যাকালকুলাস কোলিসিস্টাইটিস নিয়েও পেশেন্ট তোমার কাছে আসতে পারে। ইট ইজ নট নেসেসারিলি যে ইট ইজ অ্যাকিউট calculus cholecystitis. Patient may come to you with acute acalculous cholecystitis। ঠিক আছে, তো দুই ভাবেই তোমার কাছে আসতে পারে। তো তখনও যদি তোমাকে জিজ্ঞাসা করে how will confirm your diagnosis, your answer will be ultrasonogram whole abdomen with special attention to hepatobiliary pancreatic system or ultrasonogram of hepatobiliary pancreatic system. Your diagnosis will be confirmed. এর সাথে যদি পেশেন্ট জন্ডিস নিয়ে আসে, and if ultrasonogram suggests that there is a stone in the common bile duct, or there is a tumor the periampullary region, or patient has got obstructive jaundice, then you have to perform MRCP। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো। এরপরে যেটা জিজ্ঞাসা করতে পারে যে what are the complication of gallstone। ঠিক আছে, তার মধ্যে একটা কমপ্লিকেশন হলো তোমার এই যে অ্যাকিউট কোলিসিস্টাইটিস। আর বাকি যেগুলো আছে সেগুলো বইয়ে যেভাবে আছে ওখান থেকে ওভাবে দেখে নিবা। ইন দ্য গল ব্লাডার কি কমপ্লিকেশন, ইন দ্য ইনস্টাইন কি কমপ্লিকেশন, ইন দ্য কমন বাইল ডাক্ট কি কমপ্লিকেশন, ইন প্যানক্রিয়াস কি কমপ্লিকেশন, ওইভাবে অ্যান্সার করতে হবে। ঠিক আছে,
আচ্ছা, এরপরে তোমাকে যেটা জিজ্ঞাসা করতে পারে যে অ্যাকিউট কোলিসিস্টাইটিস হাউ উইল ইউ ম্যানেজ ইওর পেশেন্ট বা হাউ উইল ইউ ট্রিট ইওর পেশেন্ট, কিভাবে ট্রিটমেন্ট দিতে হবে, কি ট্রিটমেন্ট দিতে হবে আমরা যেটা জানি, যে আমরা যেটা ফলো করি এখন, যেটা বলা হয় এবং আগে যেটা বলা হয়, এটা হলো আগেকার ট্র্যাডিশনাল ট্রিটমেন্ট আর এখন হলো লেটেস্ট ট্রিটমেন্ট। তো মোস্ট অফ দ্য সেন্টার্স around the world have got provision for laparoscopic cholecystectomy, ঠিক আছে? But in Bangladesh, not everywhere, not all the hospital you will get laparoscopic cholecystectomy. So what we should follow, the previously what we have taught, what we have learned, that we used to treat acute cholecystitis as a conservative management. The conservative management key, nothing per oral, IV fluids, IV antibiotics, painkillers, এগুলো দেওয়ার পরে patient will be discharged from hospital and with advice of laparoscopic cholecystectomy or open cholecystectomy after 4 to 6 weeks. This was the traditional treatment. But nowadays, it is said that if the patient comes to you within 5 to 7 days of onset of symptoms, you can go for laparoscopic cholecystectomy, provided you have got expert laparoscopic surgeon and logistic support and technical hands. If you don't have all these things, then you should follow the traditional system, that is, you provide conservative management followed by interval or elective laparoscopic cholecystectomy or open cholecystectomy after 4 to 6 weeks. ঠিক আছে? এটা হবে তোমার অ্যাকিউট কোলিসিস্টাইটিসের ট্রিটমেন্ট। তবে গোল্ড স্ট্যান্ডার্ড বা ম্যাক্সিমাম সেন্টার গুলোতে এখন যেটা করে, যে পেশেন্ট যদি if the patient comes to you within 5 to 7 days of onset of symptom, that patient is better to treat by laparoscopic cholecystectomy. It's okay, but if you don't have the facility, if you don't have a expert laparoscopic surgeon, if you don't have laparoscopic instruments, and if you don't have expert technicians, then you should not go for laparoscopic cholecystectomy. You should refer the case. You should start conservative treatment followed by interval cholecystectomy after 4 to 6 weeks. এই হবে তোমার অ্যাকিউট কোলিসিস্টাইটিস এর ম্যানেজমেন্ট। আর ক্রনিক কোলিসিস্টাইটিস ম্যানেজমেন্ট একই অ্যান্সার, এটার কোনো কনজারভেটিভ ম্যানেজমেন্ট নাই। have to go for laparoscopic cholecystectomy or open cholecystectomy. তোমার এখানটাতে যদি সব ধরনের সেটআপ থাকে, if your hospital provides all sort of facilities to have expert laparoscopic surgeon, then you can go for laparoscopic cholecystectomy, otherwise open cholecystectomy. এই হলো তোমার ওভারঅল তোমাকে কোশ্চেন করা হয়। ইউজুয়ালি এর বাইরে সাধারণত কোনো কোশ্চেন করা হয় না। হ্যাঁ, আর একটা জিনিস যেটা এবারে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কিছু কোশ্চেন স্যাররা করে, সেটা হলো যে স্যাররা দেখতে চায় যে তোমার সার্জারি ওয়ার্ডে আসছো কিনা, তুমি অপারেশন থিয়েটারে গেছো কিনা, এগুলা বোঝার জন্য। সেই সব ক্ষেত্রে কি কি কোশ্চেন করা হয়, যেমন ধরো এই যে তুমি বললা ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি, সারা জিজ্ঞাসা করতে পারে যে আচ্ছা ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি কিভাবে করে, হ্যাঁ, কয়টা পোর্ট করে করা হয়। তো এটা বিভিন্ন রকম অ্যান্সার আছে। সবচেয়ে বেশি যেটা করা হয়, যে স্ট্যান্ডার্ড যেটা, সেটা হলো laparoscopic cholecystectomy is performed through 4 ports. 4 ports, 4টা পোর্ট কোন কোন লাইনে করা হয়, কোন কোন জায়গায় করা হয়, এটা দেখাতে বলে। ঠিক আছে? পজিশনটা তোমার একটা হলো এপিগ্যাস্ট্রিক রিজিয়নে জিফয়েড প্রসেসের নিচে, আর একটা থ্রু umbilicus or just below umbilicus or just above umbilicus, that is supraumbilical, umbilical or subumbilical বা infraumbilical incision. এটা লাগে it is called umbilical port. The epigastric port.
তারপরে একটা রাইট হাইপোকন্ড্রিয়াক এরিয়াতে ওভার দ্য মিড ক্লাভিকুলার লাইন, and another is in the right flank over the mid axillary by anterior axillary line. So these are the 4 ports. These 4 ports, all the 4 ports are not of equal size. The epigastric port and the umbilical port is 10 millimeter port, and the right hypochondriac and right flank port is 5 millimeter port. These are the 4 ports. This is standard, where you can do by 3 port or you can do by single port. It is single incision laparoscopic surgery. ঠিক আছে, আর একটা single port through the umbilicus you can do a laparoscopic cholecystectomy, but this is not widely practiced. তাহলে the standard is the 4 port laparoscopic cholecystectomy. ঠিক আছে, এটা দেখা যাবে। umbilical port function কি? The telescope or the laparoscope is introduced through the umbilical port. The rest of the 3 port is used for hand instruments, through which you will perform your operation. এই কোশ্চেন গুলা স্যাররা ইয়ের সময় জিজ্ঞাসা করবে যে কোন পোর্ট দিয়ে কি করা হয়। ঠিক আছে, তখন যদি তোমার ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি দেখা থাকে তাহলে এই কোশ্চেনের অ্যান্সার গুলো এভাবে দিতে পারবে। আর ওই আম্বিলিকাল পোর্টের যে ইয়েটা বললাম যে ইউ ক্যান ইন্ট্রোডিউস দ্য ল্যাপারোস্কোপ থ্রু ইট, and we also use this port to inflate the abdomen. গ্যাস যে ইনফ্লেট করি আমরা সেটার পোর্টও এই আম্বিলিকাল পোর্টের সাথেই দেওয়া থাকে। ঠিক আছে, আর আরেকটা জিনিস যেটা যে জিজ্ঞাসা করতে পারে যে আচ্ছা আমরা যে অ্যাবডোমেন ইনফ্লেট করি সেখানে কোন গ্যাস ইউজ করি, তাহলে সেটা বললে অ্যান্সার হবে উই ইউজ কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, তো অনেক সময় স্যাররা তোমাদের কনফিউজ করার জন্য জিজ্ঞাসা করে যে আমরা কার্বন ডাই অক্সাইড না দিয়ে যদি অক্সিজেন দিতাম তাহলে কি হবে। তো অক্সিজেন দিলে কি হতে পারে, সাথে সাথে কিছু হবে না, বাট when you use the diathermy, আমরা ভিতরে ডায়াথার্মি ইউজ করি, তো এখন আমরা ডায়াথার্মি ইউজ করি, ইট উইল কি হবে, আগুন লাগবে। হ্যাঁ, পুরা কাবাব ফ্যাক্টরি হয়ে যাবে। তো তুমিও কাবাব ফ্যাক্টরি, পেশেন্টও কাবাব ফ্যাক্টরি, এই জন্য ইউজ কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, এই জিনিসগুলো জিজ্ঞাসা করে। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞাসা করে টেস্ট যে ওয়েদার ইউ হ্যাভ সিন ল্যাপারোস্কোপি কোলেক্টমি, সেটা হলো যে গলব্লাডার অপারেশন করার সময় তোমরা কি কি কমপ্লিকেশন হতে দেখছো বা কি কি সমস্যা হতে দেখছো, সেটা জিজ্ঞাসা করে। তো মোস্ট ইম্পর্টেন্ট হলো যে ব্লিডিং, আর অপারেটিভ ব্লিডিং। তো ব্লিডিং কোথা থেকে হতে পারে জিজ্ঞাসা করে, যে কোথা থেকে সাধারণত ব্লিডিং হয়। একটা হলো অ্যাডহেশন থাকে ডিউরিং ডিসেকশন বা ডিউরিং অ্যাডহেসিওলাইসিস, দেয়ার মে বি ব্লিডিং। এন্ড আরেকটা হতে পারে যেটা মোস্ট অফ দ্য টাইম দেখা যায়, সেটা হলো সিস্টিক আর্টারি ডিসেকশন। সিস্টিক আর্টারি আর সিস্টিক ডাক্ট ডিসেকশন করার সময় সিস্টিক আর্টারি ইনজুরি হয়ে ব্লিডিং হতে পারে। ঠিক আছে, এটা হলো পার অপারেটিভ কমপ্লিকেশন। আরেকটা হলো তোমার যে কি বলে তোমার অনেক সময় এটা জিজ্ঞাসা করে, সেটা হলো যে যদি খুব বেশি অ্যাডিশন থাকে, যে তুমি অ্যানাটমি ক্লিয়ারলি ভিজিবল না, ভেরি ডিফিকাল্ট অ্যানাটমিক্যালি সব স্ট্রাকচার আইডেন্টিফাই করা যাচ্ছে না, তখন তুমি কি করবা? অ্যাকিউট কেস, খুব খারাপ কেস, কিছু বোঝা যাচ্ছে না, অ্যানাটমি বোঝা যাচ্ছে না, ডিসেকশন করা যাচ্ছে না, ডিসেকশন করতে গেলে বোঝা যাচ্ছে না, হোয়াট উইল ইউ ডু? ওপেন কোলেসিস্টেক্টমি। তখন বলতে হবে যে will convert the operation to open cholecystectomy। ঠিক আছে, তো যেটা আমরা বলি এখন যে অ্যাকিউট কোলেসিস্টাইটিস এর ক্ষেত্রে ওপেন
কনভার্সনটা অনেক কমন। হ্যাঁ, যদি তুমি এক্সপার্ট না হও তাহলে দেখা যায় যে প্রায় ক্ষেত্রেই ওপেন কোলিসিস্টেক্টমি তে কনভার্ট করতে হয়। তাহলে ইন দ্যাট কেস আমরা পুরো অপারেশনটা কি বলি? আমরা বলি যে ল্যাপারোস্কোপি কনভার্টেড ওপেন কোলিসিস্টেক্টমি। ঠিক আছে, তাহলে এগুলো এই কোশ্চেন গুলো করা হয়। আরেকটা জিনিস মাঝে মাঝে স্যাররা জিজ্ঞাসা করে, খুব বেশি ফ্রিকোয়েন্ট না, যে ধরো ওই অপারেশন করলে অপারেশন করার পরেও পেশেন্টের সিমটমস যাচ্ছে না, যেই সিমটমস গুলো নিয়ে পেশেন্ট তোমার কাছে আসছিল সেই সিমটমস গুলোই আবার পেশেন্ট তোমার কাছে ফলো আপে পরবর্তীতে আসলো। হ্যাঁ, দেখা গেল একই রকম সিমটম নিয়ে তোমার কাছে আবার আসলো, তাহলে সেটাকে কি বলে? এটা কি তোমরা জানো? জানো না, ইটস কল্ড পোস্ট কোলিসিস্টেক্টমি সিনড্রোম। ঠিক আছে, অ্যারাউন্ড 15% কেসে এরকম এই ইয়েটা দেখা যায়। তো এটা যদি হয় তাহলে তোমাকে পেশেন্টকে আবার ইভালুয়েট করতে হবে, আবার পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে ওয়েদার তার কোনো ওই ধরনের কোনো সিমটমস আছে কিনা। হ্যাঁ, ইউজুয়ালি কমনলি দেখা যায় যে অনেক সময় রিটেইনড স্টোন থাকে, হ্যাঁ, ইন্টারসিস্টিক ডাক্ট, ইন্টার কমন বাইল ডাক্ট, হ্যাঁ, স্টোন থাকে, অথবা হয়তো পেরিঅ্যাম্বুলারি গ্রোথ থাকে। হ্যাঁ, এগুলো থাকতে পারে, এগুলো থাকলে অনেক সময় দেখা যায় যে সিমটম পুরোপুরি যায় না। হ্যাঁ, এই জন্য দেখা যায় যে তাকে আবার ইভালুয়েট করতে হয়, এবং ইভালুয়েট করতে গেলে উইল ডু আল্ট্রাসোনোগ্রাম, উইল ডু এমআরসিপি, উইল ডু সিটি স্ক্যান, হ্যাঁ, ইভেন উই হ্যাভ টু ডু ইআরসিপি অলসো। ঠিক আছে, এগুলো করে আমাদের দেখতে হয় যে এই প্রবলেম গুলো তার আছে কিনা। আর কিছু কিছু পেশেন্টের সাইকোলজিক্যাল কিছু প্রবলেম থাকে, অ্যাংজাইটি থাকে, এগুলো থেকেও হতে পারে। তো তখন সেভাবে তাকে সেই অনুযায়ী ফাইন্ডিংস অনুযায়ী ট্রিটমেন্ট দিতে হবে। এই গেল তোমার মোটামুটি রাফলি এই এগুলো কি বলে অ্যাকিউট কোলিসিস্টাইটিস এবং ক্রনিক কোলিসিস্টাইটিস রিলেটেড কোশ্চেন। কমনলি যদি তুমি এইভাবে কোশ্চেন যেটা বলে দিলাম সবগুলো যদি রাইটলি এভাবে অ্যান্সার করে ফেলতে পারো, দেখবা যে কোনো প্রবলেমই হবে না। এদিকে কোনো উল্টাপাল্টা কোশ্চেন হবে না। আর যদি তুমি এই পুরো প্রসেসের মধ্যে কোনো জায়গায় গ্যাঞ্জাম করে ফেলো তাহলে হয়তো তোমাকে উল্টাপাল্টা কোশ্চেনের সম্মুখীন হতে পারে। আর তা না হলে এখান থেকে কমপ্লিকেটেড কোশ্চেন হওয়ার কোনো সম্ভাবনাই নাই। ঠিক আছে, আর যদি হয় তাহলে কি হইতে পারে, তোমাকে যেটা জিজ্ঞাসা করতে পারে যে একটা অ্যাকিউট কোলিসিস্টাইটিস বা অ্যাকিউট কোলিসিস্টাইটিস তোমার কাছে মনে হচ্ছে এই পেশেন্টের সাথে দেখা গেল যে জন্ডিসও আছে, আবার ওইদিকে দেখা গেল যে অ্যামাইলেজ লেভেলও বেশি, লাইপেজ লেভেলও বেশি। ঠিক আছে, তো সেটাকে তোমরা কিভাবে ট্রিটমেন্ট কি বলে? তো দেখা গেল তোমার কাছে মনে হচ্ছে অ্যাকিউট কোলিসিস্টাইটিস, কিন্তু আবার ওইদিকে ইয়েতেও বলতেছে গলব্লাডারে স্টোন আছে, আবার ওইদিকে অ্যামাইলেজ লাইপেজও বেশি আছে, তাহলে কি হতে পারে এই কেসটা? হ্যাঁ, দিস ইজ অ্যাকচুয়ালি অ্যাকিউট বিলিয়ারি প্যানক্রিয়াটাইটিস। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে তুমি কিভাবে ট্রিটমেন্ট দিবা? তখন তো তোমার ম্যানেজমেন্ট প্ল্যান অফ ম্যানেজমেন্ট একটু চেঞ্জ হয়ে যাবে না? তখন তোমাকে আগে প্যানক্রিয়াসকে সেভ করতে হবে। হ্যাঁ, প্যানক্রিয়াসকে সেভ করতে গেলে তোমাকে কি করতে হবে? তখন তোমাকে ইউ হ্যাভ টু ডু ইআরসিপি ফার্স্ট। ঠিক আছে, ইআরসিপি করতে হবে। ইআরসিপি করতে হবে কেন? হ্যাঁ, টু ক্লিয়ার দ্য biliary চ্যানেল এন্ড প্যানক্রিয়াটিক চ্যানেল, দুইটা চ্যানেলকে ক্লিয়ার করতে হবে, সো দ্যাট the pancreatic juice, the pancreatic enzyme secretion and the biliary drainage is well established. যদি হয়, যদি করতে পারো, the pancreatitis will subside and later on you will do laparoscopic cholecystectomy in same setting. হ্যাঁ, একই সেটআপে তুমি একই অ্যাডমিশনে, সেম অ্যাডমিশনে তুমি এটা you can do it. Say patient তোমার কাছে আসলো, following investigation you do ERCP first, and after 1 day for 24 hours you can do laparoscopic cholecystectomy in same setting, in same admission.
তাহলে biliary pancreatitis ট্রিটমেন্ট হলো গোল্ডেন, এটাও হলো গোল্ড স্ট্যান্ডার্ড টু ট্রিট biliary pancreatitis. So we first have to do ERCP followed by laparoscopic cholecystectomy after 24 to 48 hours. ঠিক আছে, এটাই হলো তোমার biliary pancreatitis এর ট্রিটমেন্ট। এটা একটু Ajay. বলো। আচ্ছা, তাহলে এটা হলো তোমাদের যদি একটু ক্রিটিক্যাল ভাবে কোশ্চেন জিজ্ঞাসা করে তাহলে এটা হবে, এটা একটা কোশ্চেন যে এটা অনেক সময় স্যাররা জিজ্ঞাসা করে যে হোয়াট ইজ biliary pancreatitis, হ্যাঁ, হাউ উইল ইউ ট্রিট এ কেস অফ biliary pancreatitis, এটা অনেক সময় জিজ্ঞাসা করতে পারে। এটা ছাড়া এর বাইরে আর তেমন কোনো ওরকম জটিল কোনো কোশ্চেন এই সব পেশেন্ট থেকে স্যাররা ইউজুয়ালি করে না। এরপরে যেটা করে যে ধরো কমন বাইল ডাক্টে স্টোন অবস্ট্রাকশন হয়ে অবস্ট্রাকটিভ জন্ডিস হয়, সেটার জন্য আলাদা একটা ক্লাস আছে, ওই অবস্ট্রাকটিভ জন্ডিসটা ওটা আরেকদিন পড়াবো। এখন শুধু অ্যাকিউট কোলিসিস্টাইটিস আর ক্রনিক কোলিসিস্টাইটিস এই দুইটা খুব ভালো করে পড়বা। অনেক সময় স্টোন সম্বন্ধে স্যাররা জিজ্ঞাসা করে কি কি ধরনের স্টোন হয়, কি কি ধরনের স্টোন তোমরা দেখছো, হ্যাঁ, এটা জিজ্ঞাসা করে, টাইপ অফ স্টোন, প্যাথোফিজিওলজি অফ স্টোন ফরমেশন, এটা ইউজুয়ালি বেড সাইডে জিজ্ঞাসা করে না, আর ভাইবা বোর্ডে অনেক সময় জিজ্ঞাসা করে, তো ওইটাও একটুখানি পড়ে রাখবা। আর এছাড়া এখান থেকে আর তেমন জটিল কোনো কোশ্চেন এখান থেকে করে না, ঠিক আছে। এটা হতে পারে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন, কি কি হতে পারে, হ্যাঁ, সবচেয়ে কমন কি কমপ্লিকেশন হতে পারে বলো তো, কে বলতে পারবা? ধরো ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি করলা, এরপরে সবচেয়ে কমনেস্ট পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন, কেউ বলতে পারবা সবচেয়ে কমনেস্ট কমপ্লিকেশন কি হয় ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমির পরে? দুইটা বলো, দুইটা। কে পারবে? এনিবডি? বাইল ডাক্ট ইনজুরি। গুড, বাইল ডাক্ট ইনজুরি হতে পারে, ভেরি গুড। কে বললো? স্যার 53। 53। biliary peritonitis. হ্যাঁ, বাইল ডাক্ট ইনজুরি ফলোড বাই biliary peritonitis। গুড, ভেরি গুড। আর কি হতে পারে? hemorrhage. হেমোরেজ, ব্লিডিং, তাই না? বাউল ইনজুরি। বাউল ইনজুরি হতে পারে, গুড, ভেরি গুড। আর কি হতে পারে? লিভার ইনজুরি হতে পারে, তাই না? এই তো রাফলি এই কটা জিনিস হলো, কালকে দেখলাম, এই কটা জিনিস হলো সবচেয়ে কমন, ঠিক আছে। তো এগুলোর ম্যানেজমেন্ট তোমাদেরকে আন্ডার গ্রাজুয়েট লেভেলে ইউজুয়ালি জিজ্ঞাসা করবে না, ঠিক আছে। একটু বলতে পারলেই আমরা সবাই খুশি। তো তোমাদের আর কিছু জানার আছে এই অ্যাকিউট কোলিসিস্টাইটিস বা ক্রনিক কোলিসিস্টাইটিস সম্বন্ধে? কিছু জানতে চাও? কোনো কনফিউশন আছে কোনো কিছু নিয়ে? Anybody, কোনো question, any question regarding acute cholecystitis and chronic cholecystitis? স্যার যখন অ্যাকিউট কোলেসিস্টাইটিস এর ট্রিটমেন্ট জিজ্ঞেস করবে তখন কি স্যার আমরা কনজারভেটিভ আর সার্জারি একসাথে বলবো, নাকি স্যার প্রথমে শুধু কনজারভেটিভ বলে থাকবো, তারপরে স্যার যদি জিজ্ঞেস করে তবে কি করব তারপর সার্জারি বলবো? হ্যাঁ হ্যাঁ, ওভাবেই বলবে, ঠিক আছে। যদি লেটেস্ট সার্জন হয়, মানে লেটেস্ট বলতে আমি বোঝাচ্ছি রিসেন্ট বা ইয়াঙ্গার সার্জন গ্রুপ হয়, ঠিক আছে, তাহলে ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি বলবা যে গোল্ড স্ট্যান্ডার্ড, বা ইফ পেশেন্ট কামস উইথ 5 to 7 days, এভাবে যদি বলো তাহলে সবচেয়ে ভালো। আর যদি দেখো যে না অনেক বুড়া এক্সামিনার আসছে, হ্যাঁ, তাকে অন্য কিছু বলা দরকার নাই, তাকে বলবা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিব ফলোড বাই ইন্টারভেল কোলিসিস্টেক্টমি। জি স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আর যদি জি, ইয়াং স্যার। সার্জন দেখো, হ্যাঁ, তাহলে এই যে আমি যেভাবে বললাম যে ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি ইফ পেশেন্ট কামস উইথ 5 to 7 days। তো পেশেন্টের তোমার কাছে যে হিস্ট্রি থাকবে, যদি সেরকম শর্ট হিস্ট্রি থাকে যে হ্যাঁ অল্প টাইমের মধ্যে আসছে একদিন,
2 দিনের মধ্যে চলে আসছে, 24 আওয়ার্স 48 আওয়ার্স এর মধ্যে চলে আসছে, ল্যাপারোস্কোপি কোলেসিস্টেক্টমি করব। ইটস দ্য গোল্ড স্ট্যান্ডার্ড, ব্যাস ফিনিশ। আর যারা যদি বুড়া আসে পেশেন্ট, এক্সামিনার আসে অনেক বয়স্ক সিনিয়র প্রফেসর আসে, তাহলে তাদেরকে বলবো যে স্যার কনজারভেটিভ ট্রিটমেন্ট ফলোড বাই ইন্টারভেল কোলেসিস্টেক্টমি। ঠিক আছে? জি স্যার। আর এনি কোশ্চেন? So conservative treatment কতদিন ধরে দিব? Conservative treatment, good question. Conservative treatment usually আমরা start করি এবং we wait for 72 hours max to get the response. If you do not get any response, but if the condition doesn't improve after 72 hours, then you have to reassess the patient. You have to reassess the patient, you have to reinvestigate, and you have to take decision accordingly. সেটা হলো যদি 72 আওয়ার্স পরে ওটা রেসপন্ড না করে, তুমি যা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিলা, তাহলে you can repeat the ultrasonogram, you can repeat the liver function test, you can repeat the complete blood count. If the report suggests that the condition, inner condition by intra-abdominal condition didn't improve that much, then you have to go for surgical intervention. Whether you can do laparoscopic cholecystectomy or open cholecystectomy. ঠিক আছে? যেটা হয় যে ধরো তোমার ইনিশিয়াল রিপোর্টস যদি সাজেস্ট করে, ধরো সিবিসি, ধরো কমপ্লিট ব্লাড কাউন্ট আমরা রুটিনলি করলাম, করে দেখলাম যে তার টোটাল কাউন্ট, নিউট্রোফিল এক মডারেটলি রেজড, তো তুমি কনজারভেটিভ ট্রিটমেন্ট শুরু করলে, তারপর after 72 hours পর দেখলাম পেশেন্ট didn't improve, patient developed fever, patient the tenderness increased, and patient became toxic, then you have to suspect that the patient may develop empyema gallbladder or gangrenous gallbladder or perforated gallbladder. So then you have to recheck the complete blood count. If the complete blood count, the total count raised, the neutrophil raised, and patient developed fever and increased tenderness, then you have to think of that there may be a development of empyema gallbladder or a gangrenous gallbladder or a perforated gallbladder, and you have to operate immediately. Whether you do a laparoscopic cholecystectomy, whether or an open cholecystectomy. Maximum 72 hours. You can wait. After that, you have to change your decision. স্যার আমরা কি অপারেশনের পরে ওখানে টি টিউব দিয়ে আসবো? না, টি টিউব কেন দিবা? টি টিউব is dark. In that case, you have to give T tube. Otherwise, in laparoscopic cholecystectomy or open cholecystectomy, you do not need T tube. T tube is for common bile duct. জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ওইটা আমরা ওই যে অবস্ট্রাকটিভ জন্ডিস যখন পড়াবো, ওটার সাথে টি টিউবের ম্যানেজমেন্টটাও বলে দিব। আচ্ছা, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার, একটা কোয়েশ্চেন স্যার, ল্যাপারোস্কোপির পরে ইফ উই সি দেয়ার ইজ বাইল ডাক্ট ইনজুরি অর সিভিয়ার হেমোরেজ, তো পোস্ট অপারেশনের ওই সময় যদি আমরা এটা টের পাই, তখন আমরা কি করতে পারি? আচ্ছা, যদি পার অপারেটিভলি যদি তুমি বুঝতে পারো যে কমন বাইল ডাক্ট ইনজুরি হয়েছে, ইউজুয়ালি কমন বাইল ডাক্ট ইনজুরি ডিউরিং অপারেশন বা পার অপারেটিভলি ডিটেক্ট করা ভেরি ডিফিকাল্ট। এটা বুঝায়, অলমোস্ট বোঝা যায় না। মোস্ট অফ দ্য টাইম এটা আইডেন্টিফাই করা যায় না পার অপারেটিভলি। বাট ব্লিডিং তো তুমি পার অপারেটিভলি মোস্ট অফ দ্য টাইমই বোঝা যায়। যদি তাই হয়, you have to control the hemorrhage whether by pressure or by clipping or by ligation. If you পোস্ট অপে যদি বুঝতে পারি, পোস্ট অপে রাখার পর যদি পোস্ট অপারেটিভে যদি তাহলে তো তোমাকে আবার রিএক্সপ্লোর করতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে এবং রিএক্সপ্লোর করতে হবে। যদি ব্লিডিং হয়, you must re-explore as soon as possible. আর যদি biliary লিকেজ হয়, বা বাইল ডাক্ট ইনজুরি হয়, তাহলে কি হবে? biliary লিকেজ হবে, তাই না? বাইল
biliary peritonitis ডেভেলপ করতে পারে পেশেন্টের, তাই না? সাধারণত এটা আমরা যদি তোমাকে বলি একদম ইন জেনারেল, সেটা হলো যে মাইনর লিক বা মাইনর biliary লিকেজ যদি থাকে, ইট উইল হিল স্পন্টেনিয়াসলি। আর যদি মেজর লিক থাকে, হ্যাঁ, ধরো কমপ্লিট ট্রানজাকশন অফ দ্য কমন বাইল ডাক্ট অথবা রাইট হেপাটিক ডাক্ট অর লেফট হেপাটিক ডাক্ট, হ্যাঁ, যদি মেজর ইনজুরি থাকে এবং মেজর biliary লিক থাকে, এটার ম্যানেজমেন্ট, এটা একটা হিউজ ম্যানেজমেন্ট। এটা বলতে গেলে তোমার আরেকটা ক্লাস লাগবে, এটা এত কম সময়ের মধ্যে এটা বলা যাবে না। তবে ঠিক আছে স্যার। মাইনর লিক যদি থাকে, biliary লিকেজ যদি মাইনর biliary লিকেজ থাকে, তাহলে ইট উইল হিল স্পন্টেনিয়াসলি, ঠিক আছে? আর মেজর লিক যদি থাকে, ইট হ্যাজ এ হিউজ ম্যানেজমেন্ট, এটা তোমাদের এত কম সময় বলা যাবে না। আর যদি ব্লিডিং থাকে পোস্ট অপারেটিভলি, যদি তুমি ক্যান আইডেন্টিফাই যে whether there is a bleeding, তাহলে you have to re-explore immediately, হ্যাঁ, you have to send you have to arrange the blood, 1 unit or 2 unit blood, হ্যাঁ, blood grouping cross matching করতে হবে, and you have to prepare the patient, you have to resuscitate the patient and prepare the patient for surgery or urgent laparotomy, ঠিক আছে? And bleeding control, same, pressure, either clipping or ligation of the bleeding vessel, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন? এনিবডি? স্যার অপারেশনের পর স্যার কতদিন রাখবো পেশেন্টকে? অপারেশনের পর ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমির পরে usually by 24 hours you can discharge your patient, হ্যাঁ, this is the shortest time. You can observe the patient for 24 hours and then you can discharge your patient, হ্যাঁ। Usually it doesn't require more than 24 hours after operation. Laparoscopic open cholecystectomy, it actually varies 3 to 5 days, the average hospital stay time. Thank you, sir. Okay. Anybody, any questions? Okay, then. That's all for today. And it's a lunch time. See you in the next class, okay? Thank you, sir. Sir, thank you, sir. Stay safe, sir. Thank you for joining the meeting, special meeting. Thank you sir. Assalamualaikum. Take care of yourself. Thank you, sir. Take care. খুব ভালো থাকো, সাবধানে থাকো। Okay, everybody.